পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে 5 গ্রাম প্লাবিত। রোপা আমনের ব্যাপক ক্ষতি, দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। আগামী 2 মাস পদ্মা সেতুতে সবচেয়ে বেশি কাজ করার আশা। ডিসেম্বরে দেখা যাবে পুরো সেতু। তিস্তার মহাপরিকল্পনা নিয়ে আশায় বুক বাঁধছেন বাসিন্দারা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কোয়ারেন্টাইন সহ স্বাস্থ্য পরীক্ষা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর। মাস্ক ছাড়া শপিং মল দোকানে মিলবে না সেবা। চাহিদা অনুযায়ী ওষুধ দিতে পারছে না সরকারি হাসপাতালগুলো, বেশিরভাগই কিনতে হয় পকেট থেকে। বরিশাল মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি। এবং চট্টগ্রামের সৎ বাবার হাতে শিশু খুন, ঘটনা 6 দিন পর পুলিশি তদন্তের রহস্য উদ্ঘাটন। পাবনায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী এবং কহুয়া নদী তীরবর্তী বাঁধের 2টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আর এতে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। মাঠের আধা পাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির পাশাপাশি ভেসে গেছে পুকুরের মাছও। এ ভোগান্তির জন্য জনপ্রতিনিধি ও স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দায়ী করলেও নানা অজুহাতে দায় এড়ানোর চেষ্টা তাদের। আতিয়ার সজলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। আকস্মিকভাবে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙেছে বাঁধ, ঢুকছে লোকালয়ে পানি। প্লাবিত হয়েছে ফুলগাজীর কমপক্ষে 5টি গ্রাম। স্থানীয় ফুলগাজী বাজারের একাংশের হাঁটুপানিতে ডুবে আছে প্রায় অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকেই ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। রাত 11টার দিকে ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রামের নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মুহুরী ও কহুয়া নদীর 2টি অংশে ভাঙন শুরু হয়। ভেঙে মুহূর্তেই পানি ঢুকে পড়েছে কমপক্ষে 5টি গ্রামে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কয়েকদিন পরই তাদের পাকা ধান ঘরে তোলার কথা ছিল। 1 লক্ষ টাকার মাছ, 2 লক্ষ টাকার ধান, গরু গোচান সব, হাঁস মুরগি সব লয়ে গেছে। এখন আমরা বসবাস কিভাবে করতে হবে? এই গাঙ্গার প্রতি বছর বছর ভাঙতেছে। পানি উন্নয়ন বোর্ডের একটি লোক এখন পর্যন্ত আসে নাই, তারা নির্বিঘ্নে ঘুমাচ্ছে। টেন্ডার হয় এবং এখানে যে ভাঙ্গাগুলো এগুলো মনিটরিং করে ঢাকা থেকে টিম এসে, আমাদের হাতে কিছুই নেই এবং কাজ হয়েছে না হয়েছে থেকে বোঝা যাচ্ছে যে এখন কাজগুলো পুরো হয়েছে। যে কাজগুলো এবার হয়েছে সেগুলো দেখলেই তো বোঝা যাবে কাজ হয়েছে না হয়েছে। গত 12 থেকে 14 জুলাই দুদফায় এই বাঁধের 8টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল কমপক্ষে 20টি গ্রাম। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় চরম আতঙ্কে এলাকাবাসী। ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে প্রতি বছরই এখানকার মানুষদের একাধিকবার পড়তে হয় বন্যার কবলে। প্রতিবারই স্থায়ী সমাধানের আশ্বাস মিললেও হয় না বাস্তবায়ন। তারা চায় এই বন্যার কবল থেকে স্থায়ী মুক্তি। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান বসানোর কাজের অগ্রগতি ও প্রকল্পের মেয়াদ বৃদ্ধির খবর। শুরুর পর থেকে সবচেয়ে বেশি গতিশীল এখন পদ্মা সেতুর কাজ। অক্টোবরের পর এবার চলতি মাসেও বসানো হবে 4টি স্প্যান। ডিসেম্বরে বাকি 2টি স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে 6.15 কিলোমিটারের পুরো পদ্মা সেতু। তবে করোনার কারণে পিছিয়ে পড়া কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ কমপক্ষে 6 মাস বাড়াতে হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। 41 স্প্যানের পদ্মা সেতুতে এর মধ্যে বসে গেছে 35টি, বাকি মাত্র 6টি। যে গতিতে কাজ এগুচ্ছে তাতে পুরো সেতু দৃশ্যমান করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 10 ডিসেম্বর। করোনার পরে দীর্ঘস্থায়ী নদীর স্রোত ও পানির উচ্চতা, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো বন্ধ ছিল স্প্যান বসানো। তবে 10 অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর পর পদ্মা সেতুর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে 1 মাসে বসানো গেছে রেকর্ড 4টি স্প্যান। সেই গতিতে কাজ চলবে চলতি মাসেও, অর্থাৎ এই মাসেও লক্ষ্য 4টি স্প্যান বসানো। বাকি থাকবে যে 2টি স্প্যান, সেগুলো বসানো হবে ডিসেম্বর মাসে।
তবে 4 মাস স্প্যান বসানো বন্ধ থাকার প্রভাব পড়েছে পুরো প্রকল্পের কাজে। জুন 2021 সালে সব কাজ শেষ করে গাড়ি চলাচল শুরুর কথা থাকলেও সেটা আপাতত সম্ভব হচ্ছে না। বিমান যোগাযোগ বন্ধ থাকায় প্রয়োজনীয় বিদেশি বিশেষজ্ঞ ও পরামর্শকরা এখনো কাজে যোগ দিতে পারেননি। সব মিলে মেয়াদ বাড়াতে হচ্ছে আবার। এই লোক বলে তো আমাদের প্রোগ্রেস কাঙ্ক্ষিত প্রোগ্রেস না। এখন এটা নিয়ে আমাদের কনসালটেন্ট, কন্ট্রাক্টর এবং আমরা কাজ করছি যে আসলে কোন পরিস্থিতি কি সময় লাগে। তবে সময় বাড়ছে, এটা 6 মাসের বেশি বাড়বে। ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ করা গেলেও এইসব স্প্যানের উপর রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে আরও 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। বাড়তি জনবল পাওয়া গেলে এই সময় কমিয়ে আনা সম্ভব হবে। এমনিতেই নভেম্বর-ডিসেম্বর মাসকে পদ্মা সেতুর কাজের জন্য সুসময় ধরা হয়। তার উপর প্রকল্পের কাজ শুরুর পর থেকে সর্বোচ্চ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী 2 মাসে। এই সময়টায় সবগুলো স্প্যানই শুধুমাত্র দৃশ্যমান করা হবে না, একই সঙ্গে এগিয়ে নেওয়া হবে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজও। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। তিস্তা নদী নিয়ে মহাপরিকল্পনা নেয়ায় নতুন আশায় বুক বেঁধেছে নদী পাড়ের মানুষ। উত্তরের মানুষের জীবন বদলে দেয় এমন প্রকল্প প্রণয়ন করায় সরকারকে কৃতজ্ঞতা জানাতে 5টি জেলা দিয়ে প্রবাহিত এই নদীর 115 কিলোমিটার অববাহিকার 2 ধারে 230 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করে হাজার হাজার মানুষ। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দেয় তাদের মনে কতটুকু প্রসারিত হয়েছে স্বপ্নের ডালপালা। কোন নদীর জন্য 230 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন বাংলাদেশ তো বটেই, উপমহাদেশেও বিরল। তাই ভিন্ন রকম এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নতুন আশার আলো জাগিয়ে তোলায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেই আসেন সবাই। তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করলে আমরা এই সমস্ত নদীর জমি সব পুনরুদ্ধার করে পাবো। আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করব যেন আমাদের এই বসতবাড়ি মানে আর কি পুনরুদ্ধার হয়। পানির জন্য হাহাকারের কথা স্মরণ করে মানুষ জানালেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ঘুচবে তাদের চিরবঞ্চনা। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখার জন্য এই নদীর সংস্কার দরকার এবং নদী শাসন প্রয়োজন। নদীর গভীরতা যাতে বাড়ে তাহলে মানুষের মানে ক্ষয়ক্ষতি কমে যাবে। আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই, পাশাপাশি খরার হাত থেকে বাঁচার জন্য তিস্তার যে পানি সংকট, এই সংকট মোকাবেলার জন্য তিস্তা চুক্তি চাই। কৃত্রিম জলাধার নির্মাণ করে সেচ প্রদান ছাড়াও বহুমাত্রিক উৎপাদন ও কর্মসংস্থান, স্যাটেলাইট শহর, বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক জোন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নৌপথ, বন্দর নির্মাণ সহ এই মেগা প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে এই অঞ্চলের মানুষের জীবনধারা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশের সব বন্দরে বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারেন্টাইনের ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় যুব সম্প্রদায়কে স্বনির্ভরতা অর্জনে উদ্ভাবনী সামর্থ্য কাজে লাগানোর আহ্বান জানান তিনি। দেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল হয়ে জাতি গঠনে উদ্বুদ্ধ করতে প্রতি বছর দেশে 1 নভেম্বর পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে। এবছর করোনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হচ্ছে অনলাইন পরিসরে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির ভার্চুয়াল উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সরকার প্রধান জানান, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে আলাদা বরাদ্দ রয়েছে। তিনি বলেন, ফ্রিল্যান্সিং কার্যক্রমে সম্পৃক্তদের স্বীকৃতি ও সনদ দেবে সরকার। হয়তো 2 লাখ 3 লাখ টাকা কামাই করছে, কিন্তু তার তেমন কোনো স্বীকৃতিটা নাই যে এই টাকাটা সে অর্জন করছে। তার ছেলে মেয়েকে ভর্তি করতে চায় না, সে ধরনের অভিযোগও এসছে। বা কোথাও একটা কাজে গেলে পরে তার আয়টা কি, উপার্জনটাকে সেটা দেখাতে পারছে না। সেজন্য আমরা এভাবে চিন্তা করছি যে এ ব্যাপারটা আমরা একটা সুযোগ সৃষ্টি করে দেব। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশ আবারও লকডাউনে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সব বন্দরে বিদেশ ফেরতদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে। এর আগে ভার্চুয়াল এই আয়োজনে নিজস্ব উদ্ভাবন ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশ সেরা 26 সফল যুব উদ্যোক্তার হাতে যুব পুরস্কার তুলে দেয়া হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এখন থেকে দোকানপাট, মার্কেট, বিপণী বিতানে মাস্ক ছাড়া ক্রেতাদের প্রবেশ করতে দেওয়া হবে না। মাস্ক ছাড়া মার্কেটে গেলে গ্রাহককে কোনো ধরনের সেবাও দেওয়া হবে না, এমন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে শপিং মলগুলোতে গিয়ে দেখা গেছে অনেকেই মানছেন না এই নির্দেশনা, এমনকি উদাসীন খোদ বিক্রেতারাও। করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে নড়ে চড়ে বসেছে দেশের সব মহল। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন সব স্থানেই চলছে কড়াকড়ি আরোপের প্রস্তুতি। এরই অংশ হিসেবে গেল সপ্তাহে মন্ত্রিসভায় নির্দেশনা দেওয়া হয় মাস্ক ছাড়া সরকারি বেসরকারি কোনো সেবাই দেওয়া হবে না। এই নির্দেশনার আওতায় আছে অফিস, হাটবাজার, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এরপরও বিপণী বিতান বা বাজারগুলোতে মাস্ক পরতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। মাস্ক না পরার নানা ধরনের অজুহাতও দিচ্ছেন তারা। মাস্ক ছিল, এখন একটু কাজ ছিল তাড়াহুড়া, এই জন্য আর মাস্ক ছাড়া আসছি আর কি। মাস্ক পরলে অস্থির লাগে, দম বন্ধ লাগে, গরম লাগে, সেজন্য পড়তে পারি না। এই সিদ্ধান্ত মানছেন না শপিং মলের বিক্রয় কর্মীরাও। মাস্ক আছে, মাস্কটা মনে করেন ময়লা হয়ে গেছে, তো মার্কেটের ভিতরে যদি থাকি 24 ঘন্টা মাস্ক পরা আমাদের সম্ভব না। কাস্টমার আসলে সবসময় মাস্ক পরে। এরই ধারাবাহিকতায় রোববার দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনেও বিপণী বিতান আর শপিং মলে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়। 29 ফেব্রুয়ারি পর্যন্ত 2021 সাল পর্যন্ত বিশেষ করে যারা বাজারে, বিপণী বিতানে, মার্কেটে এবং দোকান সময় আসবেন, মাস্ক বিহীন কোনো লোক আসলে আমরা তাদেরকে সেবা প্রদান করব না এবং তাদেরকে আমরা মার্কেটে প্রবেশ করতে দিব না। ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনায় বিপর্যস্ত হওয়ায় 50 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় ভ্যাটের আওতামুক্ত রাখা এবং ব্যাংক ঋণ প্রদানে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের বাধ্যবাধকতার শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 18 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1568 জন। আর এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,09,252 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,549 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,48,811 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,568 জন। এ নিয়ে দেশে মোট রোগী সংখ্যা 4,09,252 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,941 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,795 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,25,940 জন। চাহিদার 40 থেকে 60 ভাগ ওষুধ সরবরাহ করতে পারে সরকারি হাসপাতালগুলো। ভর্তি রোগীর বেলায় কিছুটা বেশি হলেও বহির্বিভাগে ব্যবস্থাপত্রের বেশিরভাগ ওষুধই কিনতে হয় বাইরে থেকে। সেক্ষেত্রে সরকারি ওষুধ কোম্পানি ইডিসিএল এর সক্ষমতার অভাবকেই দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর সংকট সমাধানে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ, প্রতিদিন অসংখ্য সেবা প্রত্যাশীর উপচে পড়া ভিড়। এই করোনার মধ্যেও বহির্বিভাগে প্রতিদিন রোগী আসে 3 থেকে 4 হাজার। জনপ্রতি 3-4টি ওষুধ দেয়া হলেও হাসপাতাল থেকে সরবরাহর স্লিপ দেয়া হয় সর্বোচ্চ 2টি। একটা বা দুটো ওষুধ দিচ্ছে, বাকিগুলো বাইরের থেকে নিতে হচ্ছে। 5টা ওষুধের মধ্যে 2টা দিচ্ছে। 2টা দেই, আর যদি দেখি গরিব মানুষ কিংবা খুবই 3টা, কারণ আমাদের স্লিপ সীমিত, আমাদের মানুষ বেশি। একই অবস্থা সোহরাওয়ার্দী হাসপাতালের বারান্দায় কিংবা বহির্বিভাগের সামনে যে লম্বা সারি, সে অনুপাতে ভিড় কম ওষুধ সরবরাহের স্থানে। নরমাল যেটা এখান থেকে দেয়, আর যেটা দামি সব এটা বাইরে থেকে কিনা খান। যেটি বেশি দামি ওগুলা নিয়ে প্রেসক্রিপশন করে দেয়, বলে বাহির থেকে কিনবেন। সেক্ষেত্রে আবাসিক রোগীর বেলায় পরিসংখ্যানটা কিছুটা স্বস্তিদায়ক। কিছু বাহির থেকে আনে, আবার কিছু এই জায়গা থেকে দেয়। সব ইনজেকশন, ট্যাবলেট, ক্যাপসুল সব আছে, সাপ্লাই আছে। সব আছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, যেহেতু 70% ওষুধ এসেনশিয়াল ড্রাগস থেকে নিতে হয়, তাই এদের সক্ষমতা বাড়ালেই কেবল সরকারি হাসপাতালে ওষুধ নিতে আসা রোগীদের পরিধি আরও বাড়ানো সম্ভব। হাজারের অধিক আমাদের ওষুধ আমাদের ব্যবহার করতে হয়, সেই প্রোডাক্টের তালিকায় নিশ্চয়ই ইডিসিএল এর অতটুকু নেই। ইডিসিএল যে সাপ্লাই দিচ্ছে মাঝে মাঝে একটু কনস্ট্রেন্ট হয়। আমরা কিন্তু এমন না যে একদম কাউকে শূন্য করে দিচ্ছি, এই জন্য আমরা একটু রেশনিং করি। ওষুধ সরবরাহের পুরো প্রক্রিয়া ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিষ্ঠানগুলোকে সাজাতে হবে এমনভাবে যেন প্রতিষ্ঠানগুলো নেগোসিয়েশন করতে পারে ম্যানুফ্যাকচারারের সঙ্গে ইফেক্টিভলি, কোয়ালিটি এনশিওর করতে পারে। সেক্ষেত্রে এসেনশিয়াল ড্রাগের সক্ষমতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তারা।
বাধ্যবাধকতাগুলো আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে ওষুধের অভাব নাকি কৃত্রিম সংকট, এ নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন কিছুক্ষণ পর রাত 10টার সম্পাদকীয়তে। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দ্বিতীয় দিনের মতো চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় রোববারও ব্যাহত হয় সেবা। বাধ্য হয়ে হাসপাতালের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রাররা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু জনবল কম থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন রোগীরা। গত 20 অক্টোবর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মাসুদ খান হাসপাতালের পরিচালকদের কাছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে তাকে মারধরের লিখিত অভিযোগ করেন। পরে এ ঘটনা ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সহ 10 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন তিনি। এর প্রতিবাদে শনিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। কালকে রাত্রে আসার পর তো এই আর কি 5 মিনিট একটা নার্সে একটা ইনজেকশন দিয়ে গেছে, আর ডাক্তার আসেনি। রোগী আরো অসুস্থ হয়ে পড়ে, কোনো ডাক্তারই পাইতেছি না। আমরা কার দিয়ে চিকিৎসা করাম? খালি নার্সে আসে, মাঝে মাঝে দৌড়ে যাই, সাবসিডার দিয়ে এইটাই খালি নার্সরা দিয়ে দেয়, এইটাই, আর কোনো ডাক্তার কোনো নাই। 3-4 বার ডাক্তারের কাছে গেছি, শর্টপট করতে দেন। তাহলে এই কি ডাক্তারের নিয়ম আপনারা বলেন? আমরা তাদের সাথে আলোচনা যাচ্ছি, আমরা আশা করি আজকে অথবা কালকে মেয়েদের সমাধান করতে পারবো এবং রোগী জনগণের যে ভোগান্তি হচ্ছে তাই সেটা আমরা লাগু করতে সক্ষম হব। দ্রুত বাংলাদেশ 5G'র যুগে প্রবেশ করবে, তবে এজন্য বিশেষায়িত বাজার নিশ্চিত করে বিনিয়োগে যেতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুপুরে গ্রামীণফোন আয়োজিত এক ওয়েবিনারে তিনি বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যেই ডিজিটাল দক্ষতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। ডিজিটাল ডিভাইস উৎপাদনের মাইল ফলকে পৌঁছেছে বাংলাদেশ। এখন দেশের মোট চাহিদার প্রায় 60% ডিজিটাল পণ্যই উৎপাদন করা হয় বাংলাদেশে। তারুণ্যের সাথে সম্ভাবনার পথে স্লোগানে এক ওয়েবিনারে জিপি এক্সপ্লোরারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দেশের সব স্থানে ডিজিটাল সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 5G'র যুগে প্রবেশ করব অতি দ্রুত। এইটা বিশেষায়িত একটি প্রোডাক্ট, অতএব বিশেষায়িত প্রোডাক্টের জন্য বিশেষায়িত বাজার যদি তৈরি না হয়, তাহলে একবারে এত বড় বিনিয়োগের দিকে যাওয়ার সময় আমাদেরকে একটু সতর্ক হয়ে যেতে হবে। ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছে ডিজিটাল ডিভাইসেস পর্যন্ত নাই, এবং তাদের হাতে যদি আমরা ডিজিটাল ডিভাইস দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের একটা বড় সংকট হয়ে যাবে। অনুষ্ঠানে জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, তরুণদের জন্য উদ্ভাবনী নানা উদ্যোগ নিয়ে দেশে ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে গ্রামীণফোন। জিপি এক্সপ্লোরার প্ল্যাটফর্মটি তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়াতে কাজ করবে। একজন তরুণ যদি তার রাইট স্কিল সেটটা ডেভেলপ করতে পারে, তাহলে আসলে সে জীবনে তার স্বাধীনতা পেয়ে যায়। এটাই কিন্তু তাকে ইনোভেটিভ প্রোডাক্ট তৈরিতে, তাদেরকে সলিউশন সেন্ট্রিক প্রোডাক্ট তৈরিতে তাদেরকে সহযোগিতা করবে। আমাদের যে ছোটভাবে সম্ভব আমরা এইখানে সেই ভূমিকাটা রাখতে চাই। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশনস খায়রুল বাশার, এসডিজির সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি ও প্রিন্সিপাল কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আক্তার হোসেন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বাইডেনের হাতে যুক্তরাষ্ট্র নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রিপাবলিকানদের বিদায়ের ঘণ্টা বাজছে বলে দাবি করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। 3রা নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের মন জয় করতে দুই প্রার্থী ব্যস্ত সময় পার করছেন। শনিবার পেনসিলভেনিয়ায় 4টি সমাবেশে বক্তব্য রাখেন ট্রাম্প। অন্যদিকে আরেক ঝুলন্ত অঙ্গরাজ্য মিশিগানে প্রচারণা চালান বাইডেন। পেনসিলভেনিয়া থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। শনিবার মিশিগানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে প্রচারণা চালালেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তারা বলেন, ট্রাম্প কোনোভাবেই যুক্তরাষ্ট্রের যোগ্য প্রেসিডেন্ট নন। He hasn't shown any interest in just doing the work or helping anybody but himself or his friends. অপরদিকে পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়া চীনের সাথে সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতি করবেন বাইডেন। Everybody has to watch vigilant
your decision, your future is at stake. এদিন ট্রাম্পের প্রতিটি সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম হয়, বাংলাদেশিরাও এতে অংশ নেন। এবারে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করবে। এদিকে উইসকনসিনে ও পেনসিলভেনিয়ায় আবারও একাই প্রেসিডেন্টের পক্ষে প্রচারণা চালিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের জরিপগুলো দেখলে মনে হবে জো বাইডেন ক্ষমতায় আসছেন। অন্যদিকে নির্বাচনী প্রচারণার এই উদ্দীপনা দেখলে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউস দখলে রাখবেন। কিন্তু আসলে কি হতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে 3 নভেম্বরের নির্বাচনের দিন পর্যন্ত। আর সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ভবিষ্যৎ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, রেডিং, পেনসিলভেনিয়া। পেঁয়াজ আমদানি শুরু হলেও 55 টাকার কমে বিক্রি করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2020-এ প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী কথা বলেন। মন্ত্রী বলেন, 3 দিন আগে থেকে দেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে। এবছর 9টি ক্যাটাগরিতে 15 জন ইআরএফ সদস্য সেরা রিপোর্টার হিসেবে নির্বাচিত হন। অ্যাওয়ার্ড প্রদানে সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন। বিজয়ীদের ক্রেস্ট, সম্মাননা সহ নগদ 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিপিএল এর আদলে বঙ্গবন্ধু টি-20 কাপের দল গঠনের দায়িত্ব সংশ্লিষ্ট টিম ম্যানেজমেন্টের হাতে থাকলেই আসরের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, এমনটাই মনে করেন ইমরুল কায়েস। এদিকে জাতীয় দল ও পাইপলাইনের ক্রিকেটারদের পাশাপাশি পুলের বাইরে থাকা খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ সুবিধার বিষয়েও বিসিবির সুনজর চান ইমরুল। যদি দল সাজিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তো এই প্রেসিডেন্ট কাপের মতোই অবস্থা চলে আসছে। যখন একটা ওনারের আন্ডারে একটা টিম থাকে তখন তার একটা ফ্লেক্সিবিলিটি থাকে, টিম বানাই নেবে কীভাবে, কাকে কীভাবে খেলাবে, কোথায় না খেলাবে, এটা প্ল্যান করা থাকে। তার মনে হয় হ্যাঁ, এটা বোর্ডের হেল্প নিতে পারে যারা ফ্র্যাঞ্চাইজি আছে, যারা টিম বানাচ্ছে, ওইভাবে তারা টিম করলে আমার মনে হয় বেটার হবে। ন্যাশনাল টিমে যারা পুলে থাকে এরা বাংলাদেশের বেস্ট ফ্যাসিলিটিসটা পায়। পুল থেকে যখন বের হয়ে যায় তখন কিন্তু ওই ফ্যাসিলিটিসটা পাওয়া যায় না। আমাদের দেশের বেস্ট ক্রিকেটগুলো শুরু হয়, তারা কিন্তু এসে কম্পিটিশনে অ্যাটেন্ড করে। এই জায়গাটায় কিন্তু অ্যাডজাস্টমেন্টের ন্যাশনাল টিম এবং ডোমেস্টিক প্লেয়ারদের ভিতরে বিরাট ডিফারেন্স হয়ে যায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের চালক সহ 3 জনের ফাঁসির আদেশ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু, এখন হত্যার পর্যায়ে আদালতের পর্যবেক্ষণ। পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 5 গ্রাম প্লাবিত, রোপা আমনের ব্যাপক ক্ষতি, দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। এবং আগামী 2 মাস পদ্মা সেতুতে সবচেয়ে বেশি কাজ করার প্রত্যাশা। ডিসেম্বরেই দেখা যাবে পুরো সেতু। তিস্তার মহাপরিকল্পনা নিয়ে আশায় বুক বাঁধছেন বাসিন্দারা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।